চাকরি বাতিল হয়েছে এই কারণেই যে কিছু মানুষ তারা দুর্নীতি করেছিলেন এবং তাদের উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল সেই দায়িত্ব অনুযায়ী তারা কাজ করতে পারেনি। কিন্তু এই নিয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন না করার জন্যই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। সরকার যদি দুর্নীতি না করতো তাহলে নিশ্চিতভাবে এই দিন দেখতে হতো না। খালি চোখে দেখা যায় যে সাদা খাতার মাস্টার খাতায় একটা কিছু কালির আঁচড় দেয়নি, চাকরি দিয়েছে। কেন চাকরি দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রাজা রানী ভাবছে, ও রানী ভাবছে নিজেকে। আমি চাকরি দিচ্ছি মানে ওকে চাকরি দেওয়ার, ওর গাড়ির তেল জনগণের টাকায় হয়। খুঁজে পাবেন বিজেপি মামলা করেছিল না সিপিএম মামলা করেছে? যোগ্য চাকরি প্রার্থীরা মামলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধূলিসাৎ করতে চায়, তার একটাই উদ্দেশ্য। 2016 এসএসসি প্যানেল যে বাতিল করা হলো, 26,000 চাকরি বাতিলের মধ্যে আগে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, আজকে মালদায় 2009 প্রাথমিক শিক্ষার নিয়োগের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন একটা আছে যে এখনো পর্যন্ত অনেক 2009 যেমন যারা চাকরি প্রার্থী ছিল তারা রাস্তায় ধর্নায় বসেছিল, 2016 সালেরও অনেক চাকরি প্রার্থীরা রয়েছে প্রাপ্ত চাকরির দাবিতে তারা রাস্তায় ধর্নায় বসেছে। তো 2009 সাল থেকে আজকে 2024 সালে যে তাদের সুরা হলো 2009 সালে 15 বছর পরে, তাহলে তাদেরকেও কি এরকম 15 বছর মানে পর্যন্ত ওয়েট করতে হবে? না না, সেরকম বিষয় নয়। দেখুন, আদালতে একটি প্রক্রিয়া হতে সময় লাগে, ফলে এই যে আদালতের যে সময়কালটা সেটা দিতে হয়, তার কারণ দুটো প্রিন্সিপালের উপরে আপনাকে সবই একটা সাম্যতা রাখতে হয়। একটা হচ্ছে যেমন ধরুন জাস্টিস ডিলেড অ্যামাউন্টস টু জাস্টিস ডিনায়েড, অপরদিকে যদি জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড, ফলে এই দুটোর মধ্যে একটা সাম্যতা রাখতে হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই দেখুন আদালতের বিভিন্ন প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরে বেশ কিছুটা সময় লাগে এবং সেই সময়টাকে আপনাকে দিতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে আদালতে এসে যাদের রিলিফ পাওয়া উচিত তারা প্রত্যেকেই রিলিফ পান, কিন্তু আদালতে এসে তো যাদের ধরুন এই যে চাকরি বাতিল বলা হচ্ছে, আসলে তো চাকরি বাতিল হয়েছে এই কারণেই যে কিছু মানুষ তারা দুর্নীতি করেছিলেন এবং তাদের উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল সেই দায়িত্ব অনুযায়ী তারা কাজ করতে পারেননি। তাই আজকে দেখেছেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে। আইন মোতাবেক নিয়োগ হয়নি, আইন মোতাবেক নিয়োগ হলে আজকে এই দিন দেখতে হতো না। 2016 সালে যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে কিছু সংখ্যক আছে তারা বলছে তারা আগে থেকে চাকরি করতো, 2016 সালে তারা আবার চাকরিতে বসেছে, তো তারা এখন উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে, তাদের কি কোনো সুরাহা হবে? দেখুন, সেটা আদালত ডিসাইড করবে, কিন্তু 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের চাকরিটাও বাতিল হয়েছে। তো কিন্তু এই যে দেখুন এর মধ্যে যে একজনও যোগ্য নেই আমি মনে করি না, এর মধ্যে অনেকেই যোগ্য আছেন, কিন্তু সেই যোগ্যদের আইডেন্টিফাই করে দেওয়া, যোগ্যদের যোগ্যতা মান অনুযায়ী তাদের সঠিকভাবে নির্বাচিত করা, এটার দায়িত্ব হচ্ছে যারা এই নিয়োগকারী সংস্থা তাদের। কিন্তু এই নিয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন না করার জন্যই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। এবং নিয়োগকারী সংস্থা যদি সঠিক তথ্য দিত, নিয়োগকারী সংস্থা যদি দুর্নীতি না করত, সরকার যদি দুর্নীতি না করত, তাহলে নিশ্চিতভাবে এই দিন দেখতে হতো না। যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছে তাদের কি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা আছে? মানে কেউ কেউ আছে যারা চাকরি হয়েছে, কারোর ভাইবা হয়ে গেছে, তো তাহলে কি সেইখান থেকে শুরু হবে নাকি আবার একদম সম্পূর্ণ নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া? দেখুন, ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে এবং এই পলিসি রুল মোতাবেক এই পলিসি ডিসিশন যা নেবেন এসএসসি সেটা তাদের ওয়েবসাইটে আপলোডের কথা বলা আছে। লেটস এসএসসি সেটা ডিসাইড করুক, তারাই বলতে পারবেন কীভাবে প্রেস সিলেকশন তারা করবেন। এটা সম্পূর্ণভাবে তাদের পলিসি ডিসিশন এবং অ্যাকর্ডিং টু দ্য রুলস তাদের করতে হবে। সেটা যদি না করেন আবার একই দিন হয়তো বা দেখতে হতে পারে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চাকরি বাতিল এবং যে সুদ সহ যে কিছু সংখ্যক মানুষকে বলা হচ্ছে সুদ সহ তাদের বেতনটা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, সেই বিষয়ে তিনি বিচারপতিতে উদ্দেশ্য করে বলেছেন যে যদি আপনাদের সবকিছু কেড়ে নেওয়া হতো তারপরে যদি আপনাকে আবার টাকা জমা দিতে বলতে হতো তাহলে আপনি কি করতেন? এই বিষয়ে কি বলবেন? ধরুন আপনার বাড়ি থেকে কোনো চোর চুরি করে নিয়ে চলে গেল, তাহলে সেই সম্পদটা চোরের হয়ে যায়? সাদা খাতার যে মাস্টার সে মাইনে নিয়ে গেছে, মাইনেটা কার টাকায় হয়েছে? জনগণের টাকায়। এ চুরি করার সামিল। যার লিস্টে কোথাও নাম নেই তাকে চাকরি দিয়েছেন, চুরি করার সামিল। একেবারে খালি চোখে দেখা যায় যে সাদা খাতার মাস্টার খাতায় একটা কিছু কালির আঁচড় দেয়নি, চাকরি দিয়েছেন। কেন চাকরি দিয়েছেন? তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথীদের তারা পুষ্ট করেছে, টাকা দিয়ে পুষ্ট করেছে, যে টাকার অস্তিত্ব পাওয়া গেছিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের নিচে।
খাটের উপরে বান্ধবী, খাটের নিচে টাকা। ফলে সেই খাটের নিচের টাকা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেক কথা বলতে হবে। আচ্ছা, এই চাকরি নিয়ে তিনি আরো বলেছেন যে যখন ইচ্ছা হচ্ছে তখন চাকরি খেয়ে নিচ্ছেন, মগের মুল্লুক নাকি, এই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন, কিন্তু কাকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছেন সেটা স্পষ্ট নয়। আপনার কি মনে হয় কাকে উদ্দেশ্য করে তিনি সে বলতে পারবে। আর মগের মুলুক নয় বলেই তো আজকে এই চাকরিগুলো বাতিল হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এটা তার মগের মুলুক। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সে যা করবে তাই হবে। সেই জন্য দেখছেন একজন বলছে ওর দলের নাম্বার 2 যে কলকাতা হাইকোর্টে থাকার কথা নয় নাকি কি সব বলেছে। ফলে তারা ভাবছে যে এটা মগের মুলুক, মানে আমরা ক্ষমতা পেয়েছি, ভোট পেয়েছি, তাই যা ইচ্ছা তাই জোর করে যা লুট করেছে আর কি, ভোট লুট করেছে, সেটা নিয়ে কোনোভাবে একবার ক্ষমতায় বসে গেছে, যা করব সব কিছু বৈধতা দিতে হবে। হয় না গণতন্ত্রে, সংবিধান আছে, আইন আছে, তুমি রাজা রানী নও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রাজা রানী ভাবছে, ও রানী ভাবছে নিজেকে। এই যে দেখেন না, এই যে রেড রোডে এসে রানীর মতো বসে গেল, মানে লোকে কি হয়, ঠাকুর লোকে দেখতে যায়, ও এমন রানী নিজেকে ভাবে, ও ভাবে ঠাকুর আমাকে দেখতে আসবে। সেজন্য দেখেন না ঠাকুর প্যারেড করায় মমতা বন্দ্যোপাধ্যায়, ও এমন নিজেকে রানী ভাবে। ওর এই মূল সমস্যা হচ্ছে নিজেকে রানী ভাবা। আমি চাকরি দিচ্ছি মানে ও কে চাকরি দেওয়ার? ওর গাড়ির তেল জনগণের টাকায় হয়, ও যে লাট সাহেবি করে তা জনগণের টাকায়, ও যে 14 তলায় নবান্নতে বসেছে জনগণের টাকায়, নবান্ন চলে জনগণের টাকায়, ওর বাড়ির আশেপাশে পুলিশ কর্মীরা গার্ড দিচ্ছে, সেই পুলিশ কর্মীর বেতন হয় জনগণের টাকায়। ফলে ও সুরক্ষা পায় জনগণের টাকায়। জনগণের টাকায় তুমি মাইনে পাও, জনগণের টাকায় তুমি প্রতিপালিত হও, জনগণের টাকায় তুমি সুরক্ষা পাও, দিয়ে তাদের বড় বড় কথা। তুমি সব নেবে, তুমি জনগণের টাকায় সুরক্ষা নেবে, জনগণের টাকায় লালিত পালিত হবে, জনগণের টাকায় তুমি নবান্ন চালাবে, জনগণের টাকায় প্রশাসনিক সবার নামে নিজের গুণগান করে বেড়াবে, জয়গান করে বেড়াবে, আর তোমাকে কিছু বলা যাবে না, তুমি যা ইচ্ছা তাই করবে, এটা হতে পারে না। তিনি তো বলছেন যে বিজেপি আর সিপিএম হচ্ছে চাকরি খেকো দল। আমি জানি না তাকে কে দায়িত্ব দিয়েছে যে বিজেপিকে প্রচারে আনতে হবে। বিজেপি আপনার মনে হয় এই যে অর্ডার জাজমেন্টে কোথাও বিজেপিকে খুঁজে পাবেন? এই জাজমেন্টে কোথাও বিজেপিকে খুঁজে পাবেন? ওকে খুঁজে দেখান তো, ওকে বলেন তো বিজেপিকে খুঁজে দেখাতে বলুন তো, খুঁজে পাবেন? বিজেপি মামলা করেছিল না সিপিএম মামলা করেছে? যোগ্য চাকরি প্রার্থীরা মামলা করেছে। শেতাব, নাসরিন, আব্দুল গনি আনসারি, কারা এরা? শেতাব বিজেপি করে? নাসরিন বিজেপির নেত্রী, মানে বিজেপির এবার লোকসভার প্রার্থী নাকি? না আব্দুল গনি আনসারি মানে বিজেপি তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছে? কোনোটাই নয়। তাহলে মমতায় ঢপবাজি মারছে কেন? তার কারণ আরএসএস ওকে একটা স্ক্রিপ্ট দিয়েছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ওকে বলেছে শোন যা হবে সব কিছুতে বিজেপি ঢুকিয়ে দিবে, আর বিজেপি আর তৃণমূলের খেলা লাগাবি, লোককে বোঝাবি বিজেপি আর তৃণমূল আছে। ফলে ওকে ওই যে আরএসএস এর স্ক্রিপ্ট অনুযায়ী ও বকে যাচ্ছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে রাজ্যের দুর্নীতি, এই শিক্ষা নিয়ে দুর্নীতি, চাকরি নিয়ে দুর্নীতি, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় রাজ্যের শিক্ষার অবস্থানটা কোথায় এসে দাঁড়িয়েছে এখন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধূলিসাৎ করতে চায়, তার একটাই উদ্দেশ্য। এর আগে দেখেছেন এখানে ও শিল্পের সম্ভাবনাকে ধূলিসাৎ করেছে। এখন এই শিক্ষার যে আমাদের উৎকর্ষতা ছিল সেই উৎকর্ষতাটাকে ও সম্পূর্ণ ধূলিসাৎ করতে চায়। সেই জন্য, এবং তার পিছনে একটা অন্য উদ্দেশ্য আছে, আসলে বেসরকারি শিক্ষাঙ্গনে বেসরকারি লোক নিয়ে টানতে হবে ওকে। এখানে দুটো জিনিস হয়ে যাচ্ছে, এক, শিক্ষক নিয়োগে দুর্নীতির ফলে সেখান থেকে কিছু টাকা চলে আসছে, আবার বেসরকারি যখন এই বিনিয়োগের পথ তৈরি করে দেবে সেখান থেকেও টাকা আসবে। ফলে ও এখন দুদিক থেকে আয়ের ব্যবস্থা করেছে, একদিক থেকে শিক্ষা নিয়োগে দুর্নীতির মাধ্যমে, অপরদিকে ভবিষ্যতে এই যে ধরুন, কারণ এই যে আপনি যে টোটাল সম্পদের পরিমাণ পাবেন একেবারে গ্রামের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে টোটাল সম্পদের পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, গোটা রাজ্য জুড়ে যত স্কুল আছে, স্কুল বিল্ডিং আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং আছে, সরকার পোষিত,
সেখানে যদি ধরুন ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে যায়, যদি সেখানে যদি ধরুন বেসরকারি বিনিয়োগ হয়, কয়েক লক্ষ কোটি টাকার বিষয়। ফলে ওর পাখির চোখ হচ্ছে সেই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ। সেখান থেকে কাটমানি হবে, সেখান থেকে আবার ঝাড়বাতি, এসকালেটার, লিফট লাগবে। ফলে ওর লক্ষ্য হচ্ছে সেই কয়েক লক্ষ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ আসবে, সেখান থেকে কাটমানি। কিন্তু তাহলে এই সবের মাঝে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কোথায় যেতে? ছেলেমেয়ের ভবিষ্যৎ তো মমতা ব্যানার্জি কোনোদিনই তো ছেলেমেয়ের ভবিষ্যৎ ভেবেছে আপনাকে আপনি ভাবলেন কি করে? তাই যদি ভাবতো তাহলে ও এখান থেকে, রাজ্য থেকে শিল্প দাঁড়াতো নাকি? ও তো প্রথমে এই বার্তা দিয়ে এসছে যে আমি বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনাকে শেষ করে দিয়ে এবার চললাম সরকারি ক্ষেত্রে, সরকারি কর্মসংস্থানের সম্ভাবনাকেও শেষ করে দেবো। ও বার্তা দিয়েই তো এসছে। এখন মানুষ যদি না বুঝতে পারে সেটা মানুষের বিষয়। কারণ ও ক্ষমতায় এসছে কীভাবে? শিল্প তাড়িয়ে। বেসরকারি বিনিয়োগ নেই, বেসরকারি কোনো উদ্যোগ নেই, ফলে সেখানে বেসরকারি কর্মসংস্থানও নেই। তাহলে ও ক্ষমতায় এসছে বেসরকারি কর্মসংস্থানকে সম্পূর্ণ শেষ করে দিয়ে সরকারি কর্মসংস্থানকে শেষ করে দেওয়ার জন্য। খুব পরিষ্কার কথা।